অবশেষে খুলতে শুরু করেছে সাংসদ আনোয়ারুল আজিম হত্যার জট। বুধবার কলকাতা গোয়েন্দা পুলিশ আজিম হত্যায় ব্যবহৃত একটি লাল গাড়ি আটকের পর সাদা রঙের আরও একটি প্রাইভেট কারও আটক করেছে। গোয়েন্দা পুলিশ বলছে, হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ড ঘটান আমানুল্লাহ ও তার বান্ধবী শিলাস্তি রহমান। 2 মাস আগে গুলশান ও বসুন্ধরার দুটি বাসায় 2 দফা বৈঠকের পর আজিমকে কলকাতায় হত্যার সিদ্ধান্ত নেয় খুনিরা। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। তারপরে আরও 2 জন, যেহেতু 3 জন ছিল, 3 জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম। আটক করা হয়েছে তানভীর নামের আরও একজনকে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট হয়নি ডিবি। জানা যায়নি কেন দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন। এই যে মাস্টার মাইন্ড, তার নাম হলো ডাক নাম শাহীন, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহীন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টার মাইন্ড এবং যে আমাদের ভিকটিম, তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করতো। এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কিনা। হত্যার পর আজিমের মরদেহ টুকরো টুকরো করে সরিয়ে নেয়ার ক্ষেত্রে কলকাতার স্থানীয় কেউ জড়িত কিনা সেটি তদন্ত করছে কলকাতার গোয়েন্দা পুলিশ। মহিম মিজান, ৭১, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম এবং আমাদের এ পর্যায়ে যুক্ত হয়ে গেছেন হারুনুর রশিদ, প্রধান গোয়েন্দা শাখা টিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছ থেকে আসলে আলোচনা শুরু করা প্রয়োজন। আমরা আপনার ব্রিফিংটিও দেখছিলাম, সর্বশেষ তথ্য কি পাওয়া গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কলকাতা পুলিশের সাথে আপনারা যোগাযোগ করছেন, তারা এখানে আসছেন, সেখান থেকে বা কি জানা গেছে, কি অবস্থা, একটু যদি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে আসলে আমরা যে কাজটা করছি, যে বাংলাদেশের একজন নির্বাচিত সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং গুম করার জন্য তারা। হারুনুর রশিদ, আমি খুবই দুঃখিত, আপনাকে আমি একটু থামাচ্ছি। আমাদের কোনো অতিথির আশেপাশে কোথাও বোধহয় একটি টেলিভিশন চলছে, কারণ খুব বেশি মাত্রায় নয়েজ হচ্ছে। একটু অনুরোধ করব যেন সেটি বন্ধ করা হয়। জি, হারুনুর রশিদ। না, আপনার এই হত্যাকাণ্ড এবং লাশ গুমের যে কাজটা কিন্তু দুইটাই সংঘটিত হয়েছে কলকাতায়। আমরা এটা খবরটা জানার পরে আমার তদন্ত কাজ শুরু হয়েছে এবং তদন্ত করে তো আমরা আপনাদের জানিয়েছি যে প্রতিটা বিষয়ে আমরা যখনই দেখলাম যে বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন ধরনের গুজব রটানো হচ্ছে, বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে, আমি মনে করি এই গুজব এবং তথ্য বিভ্রাট থেকে রক্ষা করতে আসলে আমি আজকে একটু বিষয়গুলি একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। বিষয়টা হচ্ছে যে কথাটা যে আমরা আসলে বিভিন্ন সাইট আমরা বিবেচনা করে আমরা যেটা দেখছি যে আসলে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাটা বাংলাদেশি হয়েছে, আমি বলেছি, এবং এটা গুলশানি হয়েছে, বসুন্ধরা। তার একটা বাসা আছে বসুন্ধরা, সেটা এখানে একটা মদের মদ, বাংলা মদ বানানো হয়, বাসাটা দেখলাম। আরেকটা বাসা আছে সেখানে হলো গুলশানে, সেখানে এটা হলো গুলশান 65 রোড, হাউস নম্বর 17। সেটাতে সে হলো একটা বার আছে, আর সেখানে বসে তার বিভিন্ন মিটিংগুলি হতো। ওই বাসাতে কিন্তু তারা 2 মাস যাবৎ প্ল্যান করছিল কিভাবে, এটা প্রি প্ল্যান না, শুধু সে প্ল্যান এমনভাবে প্ল্যান করা হবে যে যেটা কখনোই একদিকে অপরাধীরও শনাক্ত করা যাবে না, আর অন্যদিকে লাশ গুম করলে সে লাশটা কোনোদিন পাওয়া যাবে না। সমস্ত প্ল্যানের পার্ট হিসেবে কিন্তু তারা কিন্তু একটা পর্যন্ত দেখলেন এমপি সাহেব, তাকে সে যাবে ওই কলকাতা যাবে 12 তারিখ, তাই সেই মোতাবেক কিন্তু তারা আগের থেকেই জানার পরেই কিন্তু প্ল্যান শুরু হয়। এবং তারা একটা সময় তাদেরকে এমনও প্রস্তাব আসছিল যে বাংলাদেশের মাটিতে কাজটি করা যায় কিনা। এটা কিন্তু আমাকে বলছে, আমি যে কাজটা আমাদের যাকে অ্যারেস্ট করেছি, যে মূল মাস্টার মাইন্ডের সাথে যে মূল কাজটা করেছেন তার অ্যাবসেন্সে, তার কথাই বলছি আমি। সে সেখানে
এই কাজটা মানে বাংলাদেশে করলে অপরাধীরা গ্রেপ্তার হয়ে যেতে পারে, এরকম তার একটা কথাবার্তা ছিল যে এখানে করলে আমরা ধরা খেয়ে যেতে পারি, অর্থাৎ কাজটা এমন জায়গায় করতে হবে যেন আমরা যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাই, এটাই ছিল তাদের ইয়া। এবং সে পালান মোতাবেক কিন্তু তারা কিন্তু বাংলাদেশ থেকে তারা বিমান যোগে 25 তারিখ বাসা ভাড়া নিলেন, ওই 30 তারিখ একটা মেয়েকে নিয়ে তারা উঠে গেলেন, অর্থাৎ বুঝালেন যে একটা স্বাভাবিক তার পরিবার নিয়ে তারা এখানে থাকবে, সেই মোতাবেক কিন্তু তারা সেখানে গেলেন। এবং আপনারা পরে তো শুনছেন এই সমস্ত ঘটনাগুলো, একটা আমি আমার বক্তব্যতে আপনারা পেয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম যে আজকে আপনারা এই এই হত্যাকাণ্ডটা তারা এমন একটা জায়গায় এমন একটা সময় করেছে, এটা আমাদের তার যে ভিকটিমের যে মোবাইল ফোনের যে ইলেকট্রিক ডিভাইসগুলি, সেগুলি যদি কেউ কোনো গোয়েন্দা সংস্থা অথবা মানে কলকাতা পুলিশ বা আমাদের বাংলাদেশ পুলিশ যদি তদন্ত করে, তাহলে দেখবে যে ঘটনা ঘটেছে তারা হলো 13 তারিখ 2:51 ঘটনাটা, সেখানে তারা হয়তো আধা ঘন্টার মধ্যে কাজ শেষ, কিন্তু মোবাইলটাকে তারা এমনভাবে চালু রেখেছে এবং 16 তারিখ পর্যন্ত এই মোবাইল থেকে তার পিএসকে কল করা হয়েছে। 16 তারিখের 17 তারিখের দিকে ওই গোপালের বাসায় যে উঠলেন 12 তারিখ, তার মোবাইলে সে এখন ব্যস্ত, তার মোবাইলে রিং দেওয়া যাবে না, সে এখন দিল্লি যাচ্ছে, সেখানে অমিতের সাথে কথা হবে, সেখানে প্রধানমন্ত্রী যাবে, সে একটা ভালো পদ পাবে। এই সবগুলি বিষয়ে মানে আমাদের চোখকে, গোয়েন্দাদের চোখকে, পুলিশের চোখকে ভিন্ন দিকে তাবিত করে তারা একটা সুযোগ করে নিয়েছে যে টাইম তারা পাস করেছে, টাইমটা হলো এই টাইমের মধ্যে কেউ তারা খুঁজছে না, তারা এই ফাঁকে দিয়ে কিন্তু বড় ধরনের তারা ষড়যন্ত্রের যে পার্ট, পরিকল্পনার যে পার্ট তারা এটা বাস্তবায়ন করে একে একে প্রথম 10 তারিখ চলে আসে মাস্টারমাইন্ড, তারপরে 15 তারিখ চলে আসছে মেয়েটা, আর ওই যে আমানুল্লাহ যার নাম হলো শিমুল ভুইয়া, তারপরে চলে আসছে ফয়সাল, এভাবে সবাই যার যাবে চলে। যখনই তারা বাংলাদেশে ঢুকে গেল সেই মুহূর্তে আবার 20 তারিখ সকালে আমাদের যে মূল যে পরিকল্পনা যে করেছেন তার বাসায়, সে শাহিন চলে গেলেন দিল্লি, বিস্তার এয়ারলাইন্স দিল্লি থেকে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে 21 তারিখ সকালে সে চলে গেছে দুবাই। এই যে একটা তার দুটি কাজ এখানে সে তারা করেছে। কাজটা হলো, একটি কাজ হলো সে অপরাধীরা যেন শনাক্ত করতে না পারে কলকাতা পুলিশ, এটা একটা দিকে তারা কাজ করেছে। অন্যদিকে লাশটাকে তারা এমনভাবে, এটাকে বলে কাট আউট পদ্ধতি, যে পদ্ধতিটা এরকম যে আমি নিয়ে দিব হলো একজনকে, সে নিয়ে দিব একজনকে, কিন্তু আমি আবার যার কাছে দিচ্ছি সে তাকে চিনি না, সে আবার আরেকজনকে চিনা, এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হলো তারা মোবাইল ডিভাইসটাকে ভিন্ন করতে ব্যবহার। তৃতীয়ত হলো তারা লাশটাকে আমি এমনভাবে তারা দিয়ে লাশটাকে তারা বিভিন্ন জায়গায় পাঠিয়েছে যে কোনো জায়গা থেকে মানে পুরো লাশটা উদ্ধার করা সম্ভব তো নয়। সেখানে আমি জানি আজকে যে লোকটা ক্যারিয়ার কাজ করেছিল, যে ব্রিফকেস নিয়ে বের হয়েছিল, তাকে এই জাহিদ বা জিহাদ যে ছিল বোম্বে, তাকে খবর দিয়ে আনা হয়েছিল, তাকে মানে কলকাতা পুলিশ আজকে গ্রেপ্তার করেছে, তাকে নিয়ে অভিযানে বের হয়েছে। আমার বিশ্বাস মানে পুরাপুরি তো পাওয়া যাবে না, কিছু একটা খণ্ডিত কিছু হয়তো। জি হারুনুর রশিদ, আমরা কিছুক্ষণ আগে নিউজ পোর্টাল দেখছিলাম যে কলকাতা পুলিশ দাবি করছে যে এই খণ্ডিত লাশের কিছু অংশ তারা উদ্ধার করতে পেরেছেন, সেটি সম্পর্কে কি আপনারা কিছু জানতে পেরেছেন? আমি এখনো এই বিষয়ে তাদের সাথে, যেহেতু তাদের টিম আমাদের কাছে আসছে, আমরা কলকাতা পুলিশের সাথে এখন পর্যন্ত কোনো কথা বলছি না। আমরা এই টিম কালকে হয়তো আবার আসবে, আমরা তাদের সাথে কথা বলছি, ওইটার সাথে আমরা হয়তো জেনে নিব। এবং তারা আমাদের কাছে এমনটাই জানিয়েছিল যে আসলে যেই লোকটা ক্যারিয়ার সুইটকেস ব্রিফকেসটা নিয়ে গিয়েছিল, তার মাধ্যমে তার অভিযান চলছে, তারা হয়তো খণ্ডিত কিছু লাশের পার্ট তারা উদ্ধার করবে, এটা আমাদের জানিয়েছিল। আমার কথা হলো যে এখন তারা খুব সিরিয়াসলি কাজ করছে এবং তারা আমাদের বাংলাদেশের পুলিশকে তারা খুবই সহায়তা করেছে। এবং আমরাও এরকম একটা জনপ্রতিনিধি, আমরা মনে করি যে এই যে একটা মানে এই জনপ্রতিনিধির বিষয়টাকে তারাও যখন গুরুত্ব দিচ্ছে, আমরাও অত্যন্ত গুরুত্ব দিই। আমরা যে কোনো হত্যাকাণ্ডকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। এর আগেও আমরা অনেক গুলশানের মানে মতিঝিলের সাধারণ সম্পাদক মর্ডারের মামলা আমরা প্রায় মানে অনেককে, একজনকে ইন্ডিয়া থেকে, ওমান থেকে মধ্যে গ্রেপ্তার করেছি এবং সকলের বিরুদ্ধে আমরা কিন্তু সকলেই কিন্তু একটা দলের সদস্য ছিল, সকলের বিরুদ্ধে কিন্তু আমরা চার্জশিট প্রদান করেছি। আমরা লেদার মুনিরকে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, সেখানে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে মেরে ফেলেছিল, এবং এইভাবেই কিন্তু হজ করে সে পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে। যে মানুষ হজ করে আসছে, সে ইন্ডিয়া চলে গেছে, তাকে তো আর সে তার মানে হজ করে তো মানুষই করতে পারে না, কিন্তু আমরা যখন তাকে ধরে আনলাম সে সবকিছু স্বীকার করছে। আমরা এই ক্ষেত্রেও আমরা যাদেরকে আমাদের আইন আওতায় আসছে তারা প্রথমেই তারা অনেক করেছিল, তাদেরকে তারা একে একে সবই স্বীকার করছে। এবং বাকি যারা বাকি আছে আমি মনে করি তাদের নাম্বার তো আমরা পেয়েছি ইনশাল্লাহ। আমরা মনে করি যে এই ঘটনার সাথে যারাই সম্পৃক্ত সকলকেই আইনের আওতায় সম্ভব হবে। আপনি আছেন আমাদের সাথে সত্যজিৎ চক্রবর্তী। ছোট্ট করে আপনার কাছে একটু জেনে নিতে চাই যে আমরা যে সংবাদ মাধ্যমে দেখলাম, নিউজ পোর্টাল দেখলাম, তার কোনো তথ্য কি আপনার কাছে আছে? লাশের খণ্ডিত অংশ কি আসলে পাওয়া গেছে?
দেখেন এই মুহূর্তে ভাঙড়ের কৃষ্ণ মাটি বলে একটা জায়গা আছে, সেখানে একটি খাল আছে, সেই খালের মধ্যে আর কি ফেলা হয়েছে এমনটা কিন্তু খবর পেয়েছে। অর্থাৎ যাদের ধরা হয়েছে, বিশেষ করে জাহিদ বলে একজনকে ধরা হয়েছে, যিনি কিন্তু বাংলাদেশে যাচ্ছিলেন অবৈধভাবে, এবং যাওয়ার পথে গতকাল রাতে কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করে গোপালনগর থানা এলাকা থেকে। তাকে দিনভর জেরা করে গোয়েন্দা এবং পুলিশ, পাশাপাশি যে ক্যাবে করে নিয়ে যাওয়া হয়েছিল খণ্ডিত টুকরোগুলো, সেই ক্যাব চালককেও কিন্তু দিনভর জেরা করে কৃষ্ণমাটি বলে একটি জায়গা দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা এলাকার মধ্যে পড়ে, সেখানে এই মুহূর্তে তল্লাশি চলছে। এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা কোথায় আর কি লাশের টুকরো ফেলেছে সেই জায়গা কিন্তু তারা চিহ্নিতকরণ করেছে। এবং এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঘিরে ফেলা হয়েছে, যাতে করে কোনো রকম ভাবে কোনো রকম উত্তেজনা তৈরি না হয়। তারপরে কিন্তু সেই মৃতদেহ উদ্ধার হবে। এবং যেটা পুলিশের তরফ থেকে, যেহেতু আমি যখন কথা বলছি এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছু ফুটেজও পেয়েছি যে সেখানে তল্লাশি চলছে, যেটা মনে করা হচ্ছে যে এখান থেকেই কিন্তু উদ্ধার হতে পারে সাংসদ আনারুল যে খণ্ডিত অংশ, সেই খণ্ডিত অংশগুলো। এবং আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মামলায় আছে, যে এই যে জিহাদকে যে আর কি যেভাবে তারা ধরতে পেরেছে, এটা অন্যতম একটা সাফল্য। যদি কিনা জিহাদকে যদি ধরতে না পারতো তাহলে আমি এই বিষয়গুলোতে পরে আসবো। সত্যজিৎ চক্রবর্তী, আপনি আছেন আমাদের সাথে, অত্যন্ত ব্যস্ততার মাঝেও হারুনুর রশিদ আমাদের সাথে আছেন। উনি খুব বেশি সময় আমাদেরকে দিতে পারবেন না, এ কারণে আমি প্রথমেই আসলে ডক্টর গোলাম রহমান প্রণব শাহ আপনাদের কাছে চলে আসতে চাই। যদি প্রশ্ন থাকে আমরা হারুনুর রশিদের কাছ থেকে জেনে নিব। আমি একটু আমাদের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের কাছে আমার প্রশ্ন, যে তারা কিভাবে প্রথম খবরটা পেল? আমরা জানি গোপাল যে বন্ধু যার বাসায় ছিলেন, উনি একটা থানায় জিডি করেছিলেন, লোকাল থানা, যে তার বন্ধু চলে গেছেন এবং উনি ফিরে আসছেন না জন্য তুমি করেছেন। এইটা প্রথম সূত্র, নাকি তারপরে তারা অভিযান শুরু করলো এবং এখন তাদের কাছে কতজন আসামি আছে এবং তাদেরকে নিজস্ব জিজ্ঞাসাবাদের শেষে কোর্টে হাজির করা, নাকি আরো কয়েকজনের অপেক্ষা আছেন, সেটা একটু জানতে চাই বিস্তারিত। আসলে উনি যতগুলো বলেছিল অনেকটা উনি বলেছেন, কিন্তু এইটা প্রথম ওনার সূত্র। ধন্যবাদ, আপনার অনেকগুলি প্রশ্ন। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আসলে প্রথম তো আমরা, যেহেতু আপনি জানেন যে সে 12 তারিখ গোপালে ওনার বাসায় গিয়েছেন, তো এখন 13 তারিখ উনি বলছেন একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে যাচ্ছেন। স্বাভাবিক এমপি সাহেবের চিকিৎসার কাজ থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে থাকতে পারে। এখন গোপাল সাহেব যখন একদিন স্বাভাবিক তার বাসা থেকে, বাড়ি থেকে, তার মেয়ে আছে, তার পিএসএস তার হয়তো রিং দিচ্ছে, তখন হয়তো রিংটা ধরছেন না, অথবা আবার দেখেন হঠাৎ করে একটা রিং বাজছে, আবার তাকে কিন্তু এভাবে তাকে একটা, অর্থাৎ ভিকটিমের মোবাইল ফোন শট, ইলেকট্রিক ডিভাইসগুলিকে তারা বিভিন্ন, আমরাও চেক করছি। আমরা যে সে নিখোঁজ সেটা আমি জানি প্রথম হলো 16 তারিখ বা 17 তারিখে দিয়ে, যে আমাকে গোপাল জিডি করার আগে আমাকে একজনে বললেন যে এখানে তো ওনাকে তো নিখোঁজ পাচ্ছেন না। তা আমি তখন আবার ওই লোকটাকে বললাম, আবার যে একটা কাজ করেন না, পাচ্ছেন না, ওনার নাম্বারটা আমাকে দেন, আর উনি বলতে ওনার মেয়ের নাম্বারটা, আপনি মেয়ের সাথে কথা বলেন। আমি ওনার মেয়েকে একটা রিং দিলাম, না আমার ডরিং, আমি বললাম যে তুমি কোথায়, তোমার বাড়ি পাচ্ছি না আঙ্কেল, আমি একটু আসি, আমি তুমি টিভিতে আসো। তখন তার মেয়ে এসে আমাকে যেটা বললো যে গতকাল 16 তারিখ সকালে তার মোবাইলে একটি সকাল ভোরে 7টায় একটি রিং আসছে। তখন তাদের আফসোস হলো, ওর বাবা রিং দিয়েছিল, বাট ওর পিএস ধরতে পারে নাই। আবার আরেকটা রিং এসে ওই এলাকারই, আমি যেটা শুনেছি পরে, যে আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে নাকি একটা রিং গিয়েছে, কিন্তু কথা বলতে পারে। কিন্তু এইভাবে তারা রিং দিয়ে কেটে দেয়। তারপরে আমরা যখন ওইগুলির অর্থটা ছিল এরকম, যে আমি যে বললাম যে তারা ঘটনাটা সংঘটিত করেছে কলকাতা শহরে বাসায়, কিন্তু তারা মোবাইলের লোকেশনটা আমি দেখছি 16 তারিখ, অর্থাৎ ঘটনা ঘটলো 13 তারিখ, 16 তারিখ পর্যন্ত বলতে রিং হচ্ছে। তার 17 তারিখ আমি জানলাম, 18 তারিখ দেখলাম তার বন্ধু গোপাল একটা জিডি করলেন ওই গোপাল যে। এরপরে আমরা গোপালের মোবাইলের নাম্বারটা আনলাম, সবারটা আনলাম, সেখানে আবার গোপাল কেউ বিভিন্ন জায়গায় মেসেজ আসছে, সে তাকে যেন একটু বিরক্ত, অর্থাৎ সবাই তো স্বাভাবিক কারণেই
যে তার ছেলে মেয়ে গো বাচ্চারা জানে সে গোপালের বাসায় উঠছে, গোপালকে তো রিং দেওয়ার কথা, রিং দিচ্ছে, কিন্তু গোপাল তখন বললেন যে ও একটা জরুরি কাজে, যেহেতু মেসেজ আসছে মোবাইল থেকে যে আমি একটু জরুরি কাজে দিল্লি যাচ্ছি, আমাকে আপাতত যেন রিং বিরক্ত করে না, তো স্বাভাবিক সে একটা গুরুত্বপূর্ণ কাজে আসে, তার ফ্যামিলিও নিশ্চয় যে এটা গোপাল। কিন্তু এটা যে একটা পরিকল্পিত গেম, এটা যে একটা ডিভাইসটাকে ভিন্ন দিকে নিয়ে দৃষ্টিশক্তি বা মানুষের যে মানে গোয়েন্দাদের যে বা পুলিশের যে যে কাজের ভিন্ন দিকে নিয়ে যাওয়া, এটা আসলে আমি যখন ওই মেসেজটা দেখলাম, তার মেয়েকে বললাম এই মেসেজ এটা হতেই পারে না, একটা পার্লামেন্ট মেম্বার এ ধরনের মেসেজ দিতেই পারে না। তখন আমরা সেখানে কাজ করতে গিয়ে তখন তো আমরা ওই বাসার দিকে আমরা নজর দিই, এটা একে 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 সব আস্তে আস্তে। আচ্ছা, আমার একটা সম্পূর্ণ প্রশ্ন ছিল এইভাবে। হ্যালো, জি ডক্টর গোলাম রহমান। হ্যাঁ, বিষয়টি হচ্ছে যখন আমরা গণমাধ্যমে দেখলাম যে তার পরিবার থেকে প্রকাশ করা হচ্ছে যে এপি সাহেবকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, সেই মুহূর্তে কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু তখন কিন্তু আমাদের পুলিশের কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই। দেখেন আপনি, এটা তো আসলে ঘটনা, নিখোঁজটা তো আসলে বাংলাদেশে না, এটা তো আমরাও বলছি যে ঘটনাটা তো সংঘটিত হয়েছে সেখানে দুটি ঘটনা, হত্যাকাণ্ড এবং লাশ, দুইটার ঘটনা তো ইন্ডিয়াতে। এখন আমাদের দেশের পুলিশের তো সেখানে মানে আমি হয়তো পার্সোনাল আমার 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 যে এরিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই এরিয়ার মধ্যে কোনো ঘটনা, আমি যে তোমার পার্সোনাল কানেকশনে এটাকে আমি মানে গ্রহণ করে তার মেয়েকে আমি ডেকেছি, এটা তো আমার পার্সোনাল কানেকশনের বিষয়। এটা তো যখন ঘটনাটা উনি গিয়েছেন হলো কোর্ট মানে ঝিনাইদহ থেকে উনি দর্শনা দিয়ে উনি ওইখানে গিয়েছেন, এটা আমি তখন তো ওই পুলিশের সাথে কথা বললাম, ঝিনাইদহ পুলিশের সাথে কথা বললাম, আমি এটাই কথা বললাম। এখন আমার কথা হলো যখন ইন্ডিয়াতে যখন জিডি হওয়ার পরে যখন তাকে পাচ্ছেন না, মোবাইলগুলি যখন আমরা মনে করলাম এগুলি ফেক, তখনই আমাদের মধ্যে সন্দেহ ঘনীভূতটা বেশি হয়েছে এবং আমরা তখনই এক অভিযানের দিকে আমরা চলে গেলাম। সেখানে আমরা গ্রেপ্তার করে কয়েকজনকে গ্রেপ্তার করি, আমরা সেখানে যে মূল যে কাহিনীটা সেটা আমরা বের করার চেষ্টা করলাম এবং আমরা আমাদের সাথে কলকাতা পুলিশের সাথে আমাদের মানে প্রতিদিন মানে ঘন্টার পর ঘন্টা আমরা ভিডিও কনফারেন্স আমরা কথা বলেছি। আরেকটি বিষয়, বিভিন্ন গণমাধ্যমে বের হচ্ছে যে 30 মিনিটের মধ্যে এই কার্যটি সমাধান হয়েছে, যে খুনটি সংঘটিত হয়েছে এবং এই সমস্ত এই সময়টা কিভাবে পুলিশ নির্ধারণ করলো যে 30 মিনিটের মধ্যে? উনি যখন ঢুকেন, এটা তো আপনি এটা আমরা যখন কথা বলি, আমরা তো ঘটনার চক্রে যারা আমাদের কাছে গ্রেপ্তার আছেন বা কোন সময় কতক্ষণের মধ্যে সেখানে গিয়েছেন, আমরা তো একদিকে সিসিটিভি তো এখানে রয়েছে, সিসিটিভির মানে সময়টা তো আছে, সেগুলো কতক্ষণ গেলেন। আর দ্বিতীয়ত হলো আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের কথা মতো তো এবং ওইখানে কথা মতো মিল আছে এবং উনি বলেছেন যে কথাটা যে আমরা ঢুকেছি এতটার সময়, আমি আবার ঠিক 3:50 দিকে আমি আবার বের হয়ে গেছি। কথা ঠিক আছে, 3:50 বের হয়ে গিয়ে আবার উনি মোবাইলটা অন করেছেন, ভিকটিমের মোবাইলটা, এদিকে ঘটনা শেষ, কিন্তু আবার মোবাইলটা অন করে ওই সেখানে একটু ঘুরে টুরে আবার বেরোচ্ছে। অর্থাৎ আমাদের সকলের মাথার চেয়ে তাদের মাথার বুদ্ধিটা একটু বেশি ছিল, কারণ তারা বের হয়ে গিয়ে তারা টেলিফোনটা অন করে আবার কিছু লিং আসছে তার তখন সে বলতে চাইছে মোবাইল তো অন আছে, তার মানে সে তো আছে। সকলকে বিভ্রান্ত করার জন্য এই ষড়যন্ত্রকারীরা এবং এই হত্যাকারীরা অনেক বেশি পরিকল্পনা রেখেছে, এটি একদম স্পষ্টই বোঝা যাচ্ছে। আমার মনে হয় আমরা এখানে একটু থামতে পারি। হারুনুর রশিদ, আপনাকে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের এতটা সময় দিয়েছেন। আশা করি আগামীতে আপনার সাথে কথা বলার সুযোগটি আমাদের হবে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসান আপনার কাছে আসতে চাই, এবং আমরা দেখছিলাম যে সংবাদের বদলতে আমরা যেটি দেখলাম যে শাহিন যে মূল পরিকল্পনাকারী, তার ভাই মেয়র শহীদুজ্জামান সেলিমও বলেছেন যে যদি তার ভাই জড়িত থেকে থাকে এই ঘটনায় যেন তার সর্বোচ্চ শাস্তি হয়। কিন্তু সম্পর্কটি কি আনোয়ারুল আজিমের সাথে এই শাহিনের, সেটি খুব স্পষ্ট হওয়া যাচ্ছে না। ব্যবসায়িক কোনো রকম কোনো লেনদেন ছিল কিনা, কোনো শত্রুতা ছিল কিনা, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, কিছু কি জানতে পারা গেছে? রাজীব হাসান কি আছেন আমাদের সাথে? অভিযানের ভাই দাদা, এটা একটা ধরাইতে হবে তো, একটু দ্রুত দেন না। রাজীব হাসান, খুব সম্ভবত তিনি আমাকে শুনতে পাচ্ছেন না। স্বপ্নবা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
যে আমি গতকাল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ এবং আজকে সারাদিন কোটচাঁদপুর উপজেলার অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন, তার স্বজন এবং এলাকাবাসী সবার সাথে আমি কথা বলেছি। আসলে তারা যেমনটি জানিয়েছেন যে আখতারুজ্জামান শাহিনের সাথে আনারুল আজিম আনার সম্পর্ক প্রায় 20 থেকে 25 বছর। 1991 সালে আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং তারপর থেকেই তিনি বাংলাদেশে নিজ বাড়িতে আসা যাওয়া করেন এবং নিজ বাড়িতে কোটচাঁদপুর, ঢাকা এবং কলকাতা, সিঙ্গাপুর, নেপাল বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেন। তা তার স্বজনদের সাথে কথা বলেছি শাহিদের, তারা যেমনটি বলছেন যে তেল, চাল, ডাল এবং গ্যাসের ব্যবসা রয়েছে এবং এর সাথে পার্টনারশিপ আনারুল আজিমের দীর্ঘদিন যাবৎ ছিল। এখন মূল যে সমস্যাটার কথা, হত্যা কেন করলো এবং মূল পরিকল্পনা কেন হয়েছিল, এই বিষয়টা আমি কিন্তু তার ভাই কোটচাঁদপুরের যে মেয়র শহীদুজ্জামান সেলিমের সাথে আমি কথা বলেছি। আর তিনি যেমনটি জানিয়েছেন যে আনারুল আজিম আনার এবং তার যে ছোট ভাই শাহিন, দুজনের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। গত বছর পৌরসভার যে মেয়রের মেয়ের বিয়েতে এই এলাঙ্গিতে যে তার 40 বিঘা জমির উপরে যে রিসোর্ট রয়েছে, এই রিসোর্টে কিন্তু আনারুল আজিম আনার সহ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা কিন্তু তার বাড়িতে নিমন্ত্রণে এসেছিলেন এবং তারা 2 দিন ছিলেন এবং সেই সম্পর্ক কিন্তু কখনো অবনতি হবে এমনটি কিন্তু তিনি মনে করেন না। এখন তিনি বলছেন যে তার ভাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটা শহীদুজ্জামান সেলিম মেনে নিতে পারছে না। তবে গণমাধ্যমের মাধ্যমে যিনি দেখেছেন এবং শুনেছেন, তার বক্তব্য পরিষ্কার। তিনি বলছেন যদি আমার ভাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, মূল পরিকল্পনা থাকে, বাংলাদেশের প্রচলিত আইনে বিচার চেয়েছেন শহীদুজ্জামান সেলিম। কিন্তু আখতারুজ্জামান শাহিনের যে রিসোর্টের কথা আপনারা বলছেন, তো উনি তো তাহলে একজন এই এলাকার একজন বড় ব্যবসায়ী এবং 14, 18 এবং 2024 3বার উনি এমপি নির্বাচিত হয়েছেন আনারুল আজিম আনা, তাই না? তার সঙ্গে ওনাকে কখনো দেখেছেন বা কোনো কোথাও কিছু তার কোনো ফুটেজ বা কখনো কিছু আপনারা খোঁজ করে দেখছেন, সেগুলো কিছু পাওয়া যায় কিনা? আমি আজকে সারাদিন ছিলাম। আজকে এলাকাবাসী, ওই রিসোর্টের যে প্রতিবেশী যারা গ্রামবাসী এবং স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত 6 মাস আগে আনারুল আজিম আনার এবং আখতারুজ্জামান শাহিন, এছাড়া তার বন্ধু অন্য ঢাকা থেকে অনেক বন্ধু এবং চলচ্চিত্রের নায়িকা সহ এবং বিদেশি বন্ধুরাও প্রায় সন্ধ্যার দিকে আসেন এবং ভোরবেলায় চলে যান এবং প্রায় ওই জায়গায় আসর বসেন এবং বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন বলে এলাকার লোকজন বলছেন। কিন্তু এলাকার লোকজন যেটি জানাচ্ছেন যে আমি শুনেছি তাদের কাছে যে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা রিসোর্টের ভিতরে। তা বলে যে যেহেতু নিরাপত্তা থাকে, 100টা সিসি ক্যামেরা রয়েছে এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা কিন্তু সব, কেউ আছে চিটাগাংয়ের, কেউ আছে রংপুরের, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা নিয়োগ দিয়েছে এই আখতারুজ্জামান শাহিন। জি, কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারলাম না যে শাহিনের কথা বলা হচ্ছে, তার তো নানা রকম অপকর্মের বিষয়ে এলাকাবাসী জানাচ্ছে, তার সাথে একজন জনপ্রতিনিধির এতটা ভালো সম্পর্ক, তার রিসোর্টেও যাতায়াত ছিল, সম্পর্ক অনেকভাবে বলা হচ্ছে, তাহলে আসলে পেছনের রহস্য তো একটা রয়েই যাচ্ছে বোধহয়। আমি জানি না ডক্টর গোলাম রহমান, কারণ উনি 2014 সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার আগেও উনি রাজনৈতিক কর্মী এবং সেই হিসেবে 2001 থেকে 2007 পর্যন্ত কিন্তু ওনার বিরুদ্ধে বিভিন্ন মামলাও ছিল, সেটা নিশ্চয়ই আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানেন, এবং তার বিরুদ্ধে রেড অ্যালার্টও ছিল ইন্টারপোলে। ফলে উনি রাজনীতিবিদ হলেও প্রতিপক্ষ রাজনীতিরা তার বিরুদ্ধে মামলাও দিয়েছে এবং অনেকদিন থেকে আখতারুজ্জামান শাহিনের সাথে চলাফেরা করেন, সেটা তো পরিষ্কার এখন বোঝা যাচ্ছে। ফলে একরকম ব্যবসায়িক সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল, তাই তো নাকি? আপনি কি মনে করেন? জি, আখতারুজ্জামান শাহিনের সাথে আনারুল আজিম আনারের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে এবং আখতারুজ্জামান শাহিন যে মাদক চোরাচালানি এবং সৈন্য কারবারি ছিলেন এবং এই জীবননগর রুটে আর দর্শনার রুটের মাধ্যমে কিন্তু ভারতে সৈন্য এবং চোরা কারবারি ব্যবসার সাথে জড়িত ছিলেন আখতারুজ্জামান শাহিন। এখন এর আগে যখন আনারুল আজিম আনার সংসদ সদস্য হন, তার আগে তার একাধিক মামলা ছিল এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে আনারুল আজিম আনার এই মাদক রুটের সাথে জড়িত ছিল এবং অভিযোগ কিন্তু এর আগে অনেকবার এসেছে। কিন্তু ওই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত 15 বছর আসলে এই মাদকের সাথে এই সন্ন্যতার চোরাকারবারির সাথে সংশ্লিষ্ট ছিল কিনা আনারুল আজিম আনার, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা কারো কাছে তেমন কোনো তথ্য নেই।
কিন্তু কি নিয়ে শত্রুতা ছিল আখতারুজ্জামান শাহীনের সাথে এখন পূর্বের কোনো দ্বন্দ্বের জের কিনা, তবে ব্যবসায়িক যে পার্টনার ছিল সেটা ঝিনাইদহ তার স্বজনরা, কালীগঞ্জে যারা রাজনীতি করে আওয়ামী লীগ করে তারা সবাই কিন্তু জানতেন যে আখতারুজ্জামান শাহীনের সাথে আনারুল আজিম আনারের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক এবং বিভিন্ন ব্যবসার পার্টনার রয়েছেন। এবং এই পার্টনারের ভিতরে যে অর্থের যে আর্থিক লেনদেন এবং আর্থিক ঝামেলার কারণে যে হত্যা হয়েছে, এটা এক প্রকার আমরা নিশ্চিত মনে করতে পারি বিভিন্ন প্রশাসন সহ বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে। জি, এত সেন্সিটিভ একটা ইস্যু, আসলে এখানে কথা বলাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তার কারণ যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তির সম্পর্কেও আবার কোনো অপবাদ অপলেখ হয়ে যাচ্ছে কিনা সেটি একটু প্রশ্ন। তার কারণ সম্পর্ক যেহেতু এখন খুব স্পষ্টভাবে বেরিয়ে আসেনি, তথ্যগুলো আরও বেরিয়ে আসে মনে হয় আরেকটু ভালোভাবে তখন বোঝা যাবে। ডক্টর গোলাম রহমান কি আছেন আমাদের সাথে? জি জি, ডক্টর গোলাম রহমান, আপনার কাছ থেকে মন্তব্য নিতে চাই। পুরো অবস্থা দৃষ্টে মানে পরিস্থিতি তো ভালো বলে লাগছে না, আপনি কিভাবে দেখছেন পুরো যে তদন্ত প্রক্রিয়া চলছে, যে তথ্যগুলো বেরিয়ে আসছে? না, আমার বিষয়টা, ধন্যবাদ, আমার বিষয়টা মনে হচ্ছে এইভাবে যে বাংলাদেশ পুলিশ তারা যোগ্যতার সাথেই কাজ করে যাচ্ছেন এবং কাজ করে যাবেন, এটা আমরা প্রত্যাশা করি। এদিকে ভারতে কলকাতা পুলিশ তারা তাদের মতো কাজ করছেন, কিন্তু মাঝখানে যে গ্যাপটা হয়ে যাচ্ছে যে ঘটনার সাথে, এবং যিনি জনপ্রতিনিধি বিশিষ্ট সংসদ সদস্য, তিনি এক অর্থে ভালো ব্যবসায়িক সাফল্য তার আছে। একদিকে তিনি 3 বারের একজন নির্বাচিত এমপি, 3 বার জয়লাভ করেছেন। আবার এদিকে তার ব্যবসায়িক নানান ধরনের অপকৌশল কিংবা সঠিক ব্যবসাদার যে তার যে ধ্যান ধারণা থাকার কথা সেটা না থেকে নানান ধরনের বেআইনি কিংবা দুর্বল ভিত্তির উপর গড়ে তোলার যে ব্যবসা, সেগুলো এখন প্রতীয়মান হচ্ছে। এখন এই সমস্ত দিক থেকে বোঝা যাচ্ছে যে রাজনীতিতে অংশগ্রহণ করতে হলে তাকে অর্থনৈতিকভাবে খুব সচ্ছল হতে হবে, আর এই সচ্ছলতার জন্য ব্যবসায়িক কর্মকাণ্ড যত অপকৃতি করুন না কেন সেটা যেন আর ধুপে টিকে না, ব্যাপারটা এরকম। এখন এই দুর্ঘটনাটি ঘটেছে বলে যেন তার ব্যবসায়িক সমস্ত নারী নক্ষত্র উদ্ধার হচ্ছে কিংবা সেগুলো প্রকাশিত হচ্ছে। এখন আমাদের দেশের রাজনীতিতে এই যে দুর্বলতম জায়গাটি, এটি কিন্তু শুধু তার বেলায় প্রযোজ্য কিনা আর অন্যান্য যে নেতৃবৃন্দ আছেন তাদের বেলায় প্রযোজ্য, সেটাও কিন্তু আমাদের ভেবে দেখার বিষয়। এখন এই যে রাজনীতির সাথে জনগণের যে সম্পৃক্ততা এবং রাজনীতি সম্পর্কে জনগণের যে তিক্ত অভিজ্ঞতা এবং একই সাথে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানুষের যে ধারণা, এক অর্থে নিশ্চিত একটি নেগেটিভ ধারণা, এটা আজকাল প্রতীয়মান হচ্ছে। এবং একটা সময় ছিল যখন রাজনীতিবিদরা তাদের নিজেদের সুনামে, নিজেদের কাজকর্মের সাফল্যে তারা জনগণের ভোট পেতেন, জনগণের সামনে যে বুক উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। কিন্তু এখন সেই জায়গাটার জন্য দুর্বল হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। এই দুর্বল জায়গাটিতে আমার মনে হয় রাজনীতিবিদরা, যে কারণে আজকাল হয়তো ভোট দিতে যায় না, লোকজন কেন্দ্রে যেতে চায় না, যে কারণে হয়তো এই জনপ্রতিনিধিদের উপর নির্ভরশীলতা কমে যাচ্ছে, এটা সার্বিক রাজনীতির একটা দুঃখজনক পরিণতি। এই চিত্র তো আসলে একেবারেই কাম্য নয়, একেবারেই সত্য কথা। আমার মনে হয় একজন সংসদ সদস্য যখন বিদেশে গিয়েছেন, নিঃসন্দেহে তার আরো, আমি মনে করি যে নিরাপত্তার দিকটিও উনি খুব বেশি উপেক্ষা করেছেন, তাই না? উনি বন্ধুর বাসা থেকে একাকি বেরিয়ে গেছেন সকল জিনিসপত্র রেখে, এবং কোথায় গেছেন সে ব্যাপারে একটা মিথ্যা তথ্য এসেছে SMS এর মাধ্যমে যে দিল্লি চলে যাচ্ছে। আমি মনে করি এখানেও সতর্ক থাকা উচিত আমাদের রাজনীতিবিদদের, তাই না? তারা যেখানে যায় তাদের। কিন্তু প্রণব সাহা, শাহীনের মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার কি? সেটাই, সেরকম বন্ধুত্ব মেনটেন করার একটা ব্যাপার, যেটা গোলাম রহমান সঠিকভাবে বললেন, যে যিনি রাজনীতি করবেন তার এমন ব্যবসায়িক সম্পর্ক থাকবে কেন যিনি তাকে খুন করার মতন অবস্থায় যাবে। ফলে জিনিসটা খুবই আমাদের জন্য খুবই বিব্রতকর এবং মর্মান্তিক যে একজন সংসদ সদস্য, এই প্রথমবারের মতন একজন সংসদ সদস্য বিদেশের মাটিতে খুন হলেন, তাই না? সেটা তো আমাদের জন্য খুব একটা দুঃখজনক এবং বিব্রতকর অবস্থা। আবার উনি এমন একটা লোকের সঙ্গে, মানে যাকে আমরা অভিযুক্ত করছি, প্রধান অভিযোগ, তার সাথে গত কিছুদিন আগে তার রিসোর্টে গিয়েছিল অনেক লোকজন সহ, সেটা এলাকাবাসীও জানে। ফলে আমি এও শুনেছি যে করোনার সময় উনি অনেক সাহসিকতার সঙ্গে অনেক করোনা আক্রান্ত ব্যক্তি লাশ সৎকারের ব্যাপারে উনি খুব সাহসী ভূমিকা রেখেছেন। ফলে এই সবগুলো জিনিস কিন্তু মিলে আমাদের একজন রাজনীতিবিদ, একজন সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি, তার যে মানে একটা চিত্র ফুটে উঠছে
সেটা খুব সুখকর হচ্ছে না, সেটা আমাদের জন্য আরো বেশি দুঃখকর। এবং তার মেয়ের যে কান্না আমরা এখন দেখছি, যে তার বাবার কাছ থেকে সে তার যে স্নেহ এবং তার বাবাকে হারানো, এগুলো তো আমাদের জন্য খুবই দুঃখজনক। সেই জন্য গোলাম রহমানের সাথে আমি মিলে বলতে চাই যে রাজনীতিবিদদেরকে এই জায়গাগুলোকে অনেক বেশি সতর্ক এবং স্বচ্ছতার সঙ্গে এগোতে হবে, যাতে এরকম কোনো বিব্রতকর পরিস্থিতি তার পরিবার, তার এলাকাবাসী, তার রাজনৈতিক সহকর্মী, এমনকি আমরাও, তারা কেউ যদি না পড়বে। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আরেকটি বিষয় আমার মনে জি ডক্টর গোলাম রহমান ছোট করে। তিনি তো একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন এমপি। তিনি যখন বিদেশে যান তখন তার তো বিদেশেও একটা প্রোটোকল পাওয়ার কথা, সেই প্রোটোকল পাননি কিংবা পান নাই তেমন হতো হয় না, কিন্তু উনি নিজে সতর্ক ছিলেন বলে মনে হলো না, একদম একাকি চলে গেছেন একটা বাসা থেকে বেরিয়ে। কিন্তু না, যদি সরকারি প্রোটোকল যদি উনি পাওয়ার কথা থাকে এবং পেয়ে থাকতেন, তাহলে কিন্তু ঘটনাটা এইভাবে ঘটতো না বলে ধারণা করা যায়। জি, এই আলোচনা আমরা আজকের জন্য এখানে থামাই আমার মনে হয়। তার কারণ হচ্ছে গিয়ে নিশ্চয়ই আগামী দিনেও আমাদের এ নিয়ে কথা বলতে হবে, আরও তদন্তের অগ্রগতি হবে, আরও তথ্য পাওয়া যাবে। যুক্ত ছিলেন এই আলোচনায় সত্যজিৎ চক্রবর্তী, রাজীব হাসান, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।